আচ্ছা দেখো, আমি এর আগের যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম, অর্থাৎ যে আগের ক্লাসটা দিয়েছিলাম, তাতে আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রির ইন্ট্রোডাকশন পার্টটা আলোচনা করেছিলাম এবং তার সাথে সাথে বলেছিলাম যে ইন্ট্রোডাকশন পার্টটা তোমাদের 11-এর মধ্যেই ছিল, আর তোমাদের 12-এ 3 ডাইমেনশনাল জিওমেট্রির যে অংশটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও। এই অংশটা দিয়ে তোমাদের 3D চ্যাপ্টারটা শুরু হয়েছে 12-এ। তো ডাইরেকশন কোসাইন বা ডাইরেকশন রেশিও কী জিনিস সেগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছি, আর বলেছিলাম যে এই সংক্রান্ত কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখিয়ে দেবো। তো আজকের ক্লাসে আমি সেই ডাইরেকশন কোসাইন ও ডাইরেকশন রেশিও রিলেটেড কিছু প্রবলেম এখানে আলোচনা করব। তো দেখো, আমি আপাতত 4টি অঙ্ক টুকে রেখেছি বোর্ডে। হ্যাঁ, এগুলো এক এক করে দেখব যে কিভাবে সলভ করা যায়। প্রতিটাই কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক। তো শুরু করা যাক। প্রথম 1 নম্বর যে অঙ্কটি আছে সেটিতে দেখো বলেছে যে যদি একটি সরলরেখা এক্স, ওয়াই এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যথাক্রমে 90 ডিগ্রি, 135 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে তার দিক কোসাইন নির্ণয় করো। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। যে কি দেওয়া আছে না, একটা সরলরেখার কথা বলেছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে বা ত্রিমাত্রিক দেশে একটি সরলরেখার কথা বলা হয়েছে। সরলরেখাটির বৈশিষ্ট্য কি না, সরলরেখাটি বলেছে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণ করেছে, আর ধনাত্মক জেড অক্ষের সঙ্গে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কি নির্ণয় করতে হবে? নির্ণয় করতে হবে সরলরেখাটির ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইনগুলি নির্ণয় করতে হবে। তো খেয়াল করে দেখো, আমি আগের ক্লাসে বলেছিলাম যে দিক কোসাইন কি জিনিস না, কোনো একটি সরলরেখা যদি ধনাত্মক এক্স, ওয়াই এবং ধনাত্মক জেড এই তিনটি অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করে, তবে কজ আলফা, কজ বিটা, কজ গামা এই তিনটি সংখ্যাকে আমরা বলবো ওই সরলরেখাটির দিক কোসাইন বা ডাইরেকশন কোসাইন। তাহলে এই যে প্রথম অঙ্কটা দেখো, আলফা, বিটা, গামার মান দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে খুব সহজেই এই সরলরেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করতে পারবো। দিক কোসাইনগুলি কি হবে? তাহলে দিক কোসাইনগুলি কি হবে? cos আলফা মানে এখানে কি cos 90 ডিগ্রি। l ইকুয়াল টু, আমি বলেছিলাম যে দিক কোসাইনগুলোকে সাধারণত l, m, n এই দিয়ে প্রকাশ করে থাকি আমরা। m কত হবে? m হবে cos 135 ডিগ্রি আর n হবে cos 45 ডিগ্রি। তাহলে মানগুলো কি কি হবে? cos 90 মানে 0, cos 135 ডিগ্রি মানে -1/√2 আর cos 45 ডিগ্রি মানে √1/√2। তাহলে প্রথম অঙ্কটার ক্ষেত্রে যে সরলরেখাটির কথা বলা আছে তার ডাইরেকশন কোসাইনগুলো কি কি হবে? 0, -1/√2, 1/√2। এটা হচ্ছে আমার ফার্স্ট অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসা যাক 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটাতে দেখো কি বলেছে, যদি একটি সরলরেখার দিক অনুপাতগুলি -18, -12, -4 হয়, তবে সরলরেখাটির দিক কোসাইন নির্ণয় করো। তাহলে সেকেন্ড অঙ্কটা কিরকম টাইপের অঙ্ক? বলা আছে যদি দিক অনুপাত দেওয়া থাকে তাহলে সেখান থেকে দিক কোসাইন আমরা কিভাবে নির্ণয় করব সেই সংক্রান্ত এটা একটা অঙ্ক। এবার খেয়াল করো, আগের ক্লাসে আমি বলেছিলাম যে কোনো একটা সরলরেখার দিক অনুপাত যদি a, b এবং c হয়, তবে তার দিক কোসাইনগুলি কি হবে? প্লাস মাইনাস a ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কমা প্লাস মাইনাস b ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কমা c প্লাস মাইনাস c ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা ছিল। তাহলে এখানে a b c দেওয়া আছে, তাহলে ডিরেকশন কোসাইন বার করতে গেলে তোমাকে কি করতে হবে না, ডিরেকশন কোসাইন গুলো কি কি হবে? একটা হবে প্লাস মাইনাস a, মানে এই
এ আছে -18, তাহলে এটা হয়ে যাবে দেখো মাইনাস প্লাস, প্লাস মাইনাসটা মাইনাস প্লাস হয়ে যাবে। কেন না -18 আছে, মাইনাস প্লাস 18 ডিভাইডেড বাই রুট ওভার -18 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। এটা গেল একটা। নেক্সট কি হবে? নেক্সট হবে প্লাস মাইনাস, কারণ এখানে 12 এর আগে প্লাস ছিল। 12 ডিভাইডেড বাই রুট ওভার -18 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। অ্যান্ড লাস্ট এরটা কি হবে? মাইনাস প্লাস। কেন না এখানে আবার -4 আছে, এই যে, তো -4 এর আগে যদি ফর্মুলা অনুযায়ী প্লাস মাইনাস, -4 এর আগে প্লাস মাইনাস বসালে ওটা হয়ে যায় মাইনাস প্লাস। তাহলে -4 ডিভাইডেড বাই root over -18 square plus 12 square plus -4 square। এটা ক্যালকুলেট করে যেটা হবে সেটা বসিয়ে সিম্পলিফাই করে এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কটার অ্যান্সার। অর্থাৎ ডিরেকশন রেশিও বা ডিরেকশন দিক অনুপাত দেওয়া আছে, সেখান থেকে দিক কোসাইন হবে এইগুলি। ঠিক আছে, নেক্সট আসা যাক 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, দেখাও যে তিনটি সরলরেখা যাদের দিক কোসাইন যথাক্রমে 12/13 -3/13 -4/13, 4/13 12/13 3/13 এবং 3/13 -4/13 12/13 এরা পরস্পর লম্ব। অর্থাৎ মনে করো তিনটি সরলরেখা দেওয়া আছে L1 L2 L3। প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে L1 এর দিক কোসাইন, দ্বিতীয়টা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে L2 সরলরেখার দিক কোসাইন, আর 3 নম্বরটা দেওয়া আছে L3 সরলরেখার দিক কোসাইন। এখন এই L1 L2 L3 এরা পরস্পর লম্ব, এটা আমাকে দেখাতে হবে। দেখাতে গেলে কি করতে হবে খেয়াল করে দেখো, এটাও আগের দিন আলোচনা করা হয়েছিল। যে ফর্মুলাটা লিখি আমি, মনে করো একটি সরলরেখার দিক কোসাইন গুলি হচ্ছে L1 M1 N1, আরেকটি সরলরেখার দিক কোসাইন হচ্ছে L2 M2 N2। তাহলে এরা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? এরা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে L1 into L2 প্লাস M1 into M2 প্লাস N1 into N2 equal to 0। এটা যদি হয় তখন আমরা বলতে পারবো এই সরলরেখা দুটি অর্থাৎ L1 আর L2 এই সরলরেখা দুটি পরস্পর লম্ব। তাহলে এখানে কিভাবে করব? L1 মানে এটা, L2 মানে এটা, তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 কি করে বার করব? দেখো 12/13 into 4/13 plus -3/13 12/13 plus -4/13 into 3/13। এইটা তোমাদেরকে বার করতে হবে। তারপর নিচে সবকটা দিয়ে 13 into 13 আছে, তাহলে 169। উপরে কত হবে? 12 into 4 48 প্লাস মাইনাসে মাইনাস 36 প্লাস মাইনাসে মাইনাস 12, তাহলে ক্যালকুলেট করলে দেখবে 0 আসছে। তাহলে আমি বলতে পারবো যে L1 আর L2 হচ্ছে পরস্পর লম্ব। একইভাবে L2 আর L3 এর মধ্যে এই অপারেশনটা করতে হবে, করলে দেখবে L2 আর L3 ও লম্ব হচ্ছে পরস্পর। আর সবশেষে L3 আর L1 এর মধ্যে আরেকবার হিসাব করতে হবে, সেক্ষেত্রেও দেখা যাবে ওরা দুজনেও পরস্পর লম্ব হচ্ছে, সেক্ষেত্রে অঙ্কটা প্রমাণিত হবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার 3 নম্বর অঙ্ক। নেক্সট আসা যাক 4 নম্বর অঙ্কতে। কি বলেছে? দেখাও যে এত এবং এত বিন্দুগামী সরলরেখা এত এবং এত বিন্দুগামী সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে। দুটি সরলরেখার কথা বলা আছে। প্রথম সরলরেখাটি উপরিস্থ দুটি নির্দিষ্ট বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে,
আবার দ্বিতীয় সরলরেখার উপরিস্থ দুটি নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। সেখান থেকে আমাকে কি দেখাতে বলেছে, না সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। আবার বলি কি দেওয়া আছে, দুটি সরলরেখার কথা বলা আছে, প্রতিটি সরলরেখার উপরে অবস্থিত দুটি নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। সেখান থেকে প্রমাণ করতে হবে যে এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। সেটা কিভাবে করব, প্রথমে আসি প্রথম সরলরেখাটির কথায়। প্রথম সরলরেখাটির উপরে দুটি বিন্দু দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি ওই সরলরেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করে নিতে পারবো। আবার প্রথমে দিক অনুপাত বার করব, সেখান থেকে দিক কোসাইন বার করতে পারবো। আর দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, তাহলে সেখান থেকে তাদেরও দিক অনুপাত বা দিক কোসাইন বার করতে পারবো। বার করে দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি, না তাদের দিক কোসাইনগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের দিক অনুপাতগুলির অনুপাতও যদি সমান দেখানো যায় তবেও বলা যাবে যে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। অর্থাৎ এক্ষেত্রে মনে করো প্রথম সরলরেখাটা হচ্ছে L1, দ্বিতীয়টা হচ্ছে L2, এর দিক অনুপাত হচ্ছে A1 B1 C1, এর দিক অনুপাত হচ্ছে A2 B2 C2। সেক্ষেত্রে আমাকে দেখাতে হবে কি A1 by A2 is equal to B1 by B2 is equal to C1 by C2। কি করে দেখাবে, ভেরি ইজি। A1 কি করে বার করবে, ABC কি করে বার করে, দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে ABC কি করে বেরোয়, x1 A মানে হচ্ছে x1 minus x2, B মানে y1 minus y2, C মানে z1 minus z2। সেইভাবে করলে A1 B1 C1 কত হবে, A1 হবে হচ্ছে 1 minus 3 করলে হচ্ছে minus 2, B1 হচ্ছে minus 1 minus 4 তাহলে minus 5, আর C1 কত হবে 2 minus minus 2 মানে 4। একইভাবে A2 B2 C2 কত কত হবে, A2 হবে 0 minus 3 মানে minus 3, B2 কত হবে 3 minus 5, 3 minus 5 তাহলে minus 2। আচ্ছা, আর হবে 2 minus 6 মানে minus 4। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু অনুপাতগুলো সমান হবে না, অনুপাতগুলো মিলছে না, অর্থাৎ A1 by A2 not is equal to B1 by B2 not is equal to C1 by C2, এটা হচ্ছে না। সেই জন্য কিন্তু আমরা এদেরকে সমান্তরাল বলতে পারবো না। ঠিক আছে, সবসময় যে সমান্তরাল হবে এমন কোনো মানে নেই, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে সমান্তরাল বলা যাবে না, কারণ এই অনুপাতগুলো পরস্পর সমান হয়নি। কোশ্চেনে এটা একটু ভুল আছে, যে এটা হতো যে পরীক্ষা করে দেখো যে এরা এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে কিনা। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম হওয়ার কথা ছিল, তো যে কারণে এখানে অনুপাত সমান হচ্ছে না বলে আমি বলতে পারবো যে প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে না বা সমান্তরাল নয়। ঠিক আছে, তো এই গেল 4 রকম অঙ্ক। আরো কয়েকটা অঙ্ক, তাহলে দেখো আরো দুটো অঙ্ক এখানে আমি টুকেছি এই অংশের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে। দেখো লাস্ট যে অঙ্কটা করলাম সেরকমই আরেকটি অঙ্ক। দেখো 4,7,8 এবং 2,3,4 বিন্দুগামী সরলরেখাটি -1 -2 1 ও 1 2 5 বিন্দুগামী সরলরেখার সঙ্গে সমান্তরাল কিনা পরীক্ষা করো। ঠিক আগের অঙ্কটার মতো দুটো সরলরেখার কথা বলে দিয়েছে, তার মধ্যে একটা সরলরেখার উপস্থিত দুটি নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, আবার দ্বিতীয় সরলরেখার উপর উপস্থিত দুটি নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে। সেখান থেকে কি করতে হবে, প্রতিটি সরলরেখার দিক অনুপাতগুলি আমাকে নির্ণয় করতে হবে, করে দেখতে হবে যে এরা সমান্তরাল হচ্ছে কিনা। বা এরকম অঙ্ক আবার দিতে পারে যে পরস্পর লম্ব কিনা পরীক্ষা করো। লম্ব পরীক্ষা করতে গেলে লম্বের যে শর্ত অর্থাৎ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0 হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যাই হোক, তো এক্ষেত্রে দেখো
প্রথম সরলরেখা যেটা L1 তার ক্ষেত্রে A1 B1 C1 কত হচ্ছে দেখো, আর L2 অর্থাৎ দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে A2 B2 C2 কত হচ্ছে দেখতে হবে। তাহলে A1 কত হবে দেখো 4 - 2 that is 2, B1 হবে 7 - 3 that is 4, আর C1 হবে 8 - 4 অর্থাৎ 4। একইভাবে A2 কত হবে -1 -1 তাহলে হচ্ছে -2, B2 কত হবে -2 থেকে 2 বিয়োগ তাহলে -4, আর C2 কত হবে 1 থেকে 5 বিয়োগ that is -4। তাহলে দেখো A1 by A2 কত হচ্ছে 2 by -2 মানে -1, B1 by B2 কত হচ্ছে 4 by -4 that is -1, আর C1 by C2 4 by -4 that is -1, তিনটেই সেম। সেই জন্য আমরা তখন বলতে পারবো যে এই প্রদত্ত সরলরেখা দুটি হচ্ছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, নেক্সট আসা যাক 7 নম্বর অঙ্কতে। কি বলেছে, যে সরলরেখাটি প্রতিটি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে তার দিক কোসাইন নির্ণয় করো। দেখো দিক কোসাইন মানে আমরা জেনেছি যে একটি সরলরেখা ধনাত্মক x, y এবং z অক্ষের সঙ্গে যে কোণগুলি উৎপন্ন করে, অর্থাৎ যদি আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে যথাক্রমে, তাহলে cos আলফা, cos বিটা, cos গামা এই তিনটে হচ্ছে ওই সরলরেখার দিক কোসাইন। এই অঙ্কের ক্ষেত্রে বলেছে যে এমন একটি সরলরেখার কথা বলা হয়েছে যেটা কিনা ধনাত্মক x, ধনাত্মক y এবং ধনাত্মক z অক্ষের সঙ্গে সমপরিমাণ কোণ উৎপন্ন করে। মনে করো প্রতিটাই থিটা কোণ, তাহলে এর দিক কোসাইন গুলো কি কি হবে, cos থিটা, cos থিটা, cos থিটা। তাহলে আমাকে দিক কোসাইনের মানটা নির্ণয় করতে বলেছে। এখন দিক কোসাইনের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা ছিল, তোমাদের বলেছিলাম যে L M N যদি কোনো একটা সরলরেখার দিক কোসাইন হয় তাহলে L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হবে। তাই যদি হয় তাহলে L11 এর মান কত, cos থিটা, cos থিটা, cos থিটা। যদি এখানে বসাও তাহলে কি পাবে, তিনটে cos স্কয়ার থিটা, তাহলে 3 cos square theta is equal to 1. This implies cos square theta is equal to 1 by 3, সেখান থেকে পাবো cos theta is equal to plus minus 1 by root 3। তাহলে এই যে সরলরেখাটার কথা বলা হয়েছে এর দিক কোসাইন কি হবে না, প্লাস মাইনাস 1 বাই রুট 3 কমা প্লাস মাইনাস 1 বাই রুট 3 কমা প্লাস মাইনাস 1 বাই রুট 3। এইটা হবে প্রদত্ত আলোচ্য সরলরেখাটির দিক কোসাইন, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে। ঠিক আছে, তো এই মোটামুটি কয়েকটা টাইপের ছোট ছোট অঙ্ক ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও যে চ্যাপ্টারটা তোমাদের আছে, অর্থাৎ দিক কোসাইন ও দিক অনুপাত, হ্যাঁ সেখান থেকে এই ধরনের কিছু ছোট অঙ্ক বিভিন্ন টাইপের আসতে পারে। তো এগুলোই কয়েকটা আলোচনা করে দিলাম। তো এরকম বইতে আরও বেশ কিছু অঙ্ক পাবে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এরপরে নেক্সট চ্যাপ্টার তোমাদের আছে হচ্ছে ত্রিমাত্রিক দেশে সরলরেখা এবং তল বা প্লেন, স্ট্রেট লাইন এবং প্লেন। ঠিক আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। ঠিক আছে।